সুষ্ঠু নির্বাচনের জন্য অন্যের ওপর দায় দিয়ে লাভ নেই, নিরপেক্ষ ভোট আয়োজনে অঙ্গীকারাবদ্ধ কমিশন সিইসি। আসসালামু আলাইকুম, মিতা মুস্তফা স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য আচরণবিধি না মানলে রাজনৈতিক দলগুলোকে নিজ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার চান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। ভোটার দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক সভায় একথা বলেন তিনি। নির্বাচন সুষ্ঠু না হলে কারো ওপর দায় দিয়ে পার পাওয়ার সুযোগ নেই বলেও মন্তব্য করেছেন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। 2019 সাল থেকে মার্চে দেশের ভোটার তালিকা প্রকাশ করে আসছে কমিশন। এরই অংশ হিসেবে দেশের মোট ভোটার সংখ্যা প্রকাশ করা হলো। মোট 12,37,00,000 ভোটারের মধ্যে পুরুষদের সংখ্যা 6,33,00,000 এবং নারী ভোটার সংখ্যা 6,03,00,000। অডিটোরিয়ামে আলোচনা সভায় প্রধান নির্বাচন কমিশনার বলেন, কোটি মানুষের আস্থার প্রতিদান দিতে নিরপেক্ষ ভোটের আয়োজনে তারা অঙ্গীকারাবদ্ধ। তবে এক্ষেত্রে দলগুলোরও দায় থাকে। ভোট সন্ত্রাস করে আপাত দৃষ্টিতে জেতা যায়, কিন্তু আখেরে নিজের জন্য, দলের জন্য, দেশের জন্য সর্বনাশ ডেকে আনতে হয়। আখেরে টিকা যায় না। যদি বলতে যে আপনারা কি ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন চান, তো বলতে যে চাই, তাহলে সই করেন, ডকুমেন্টে সই করেন যে নির্বাচনী আচরণবিধি মানবেন। আপনার দলের প্রার্থী যদি কোনো ভুলমাল করে আপনি দলীয়ভাবে অ্যাকশন নেবেন। পরে দুজন কমিশনার বলেন, অংশগ্রহণমূলক ও স্বচ্ছ নির্বাচনে তারা সব ধরনের ব্যবস্থাই নেবেন। আমরা খোলা মাঠে আয়োজন করব এবং এই সংস্কারটা আমি করতে চাই। সবাই সংস্কার করবে, আমরা কেন করব না? গতানুগতিক ধারায় আমরা ওরকম বদ্ধ করে করব না, আমরা খোলা মাঠে করতে চাই। সকল দলের অংশগ্রহণ হলেই পার্টিসিপেটেড হয়। আমি আরেকটু এক লাইন বাড়িয়ে বলি যে জনগণের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, সেটাই বোধহয় পার্টিসিপেটরি ইলেকশনের অন্যতম প্রধান নিয়ম। কমিশনার আনোয়ারুল ইসলাম সতর্ক করে বলেন, শুধু কারো উপর দায় দিয়ে খারাপ নির্বাচন অনুষ্ঠানের দায় থেকে মুক্ত হওয়া যাবে না। যদি সঠিক না হয়ে থাকে, যদি ভালো না হয়ে থাকে, এর দায় কাউকে না কাউকে নিতে হবে। যেহেতু নির্বাচন কমিশন একটি স্বাধীন কমিশন, সাংবিধানিক প্রতিষ্ঠান, আমি মনে করি এর কোনো দায় বা নির্বাচন কমিশন। জুনে ভোটার তালিকা চূড়ান্ত হবে বলে জানিয়েছে কমিশন। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। প্রত্যাশিত দেশ গড়ে তুলতে দেশের ওলামা মাশায়েখদেরকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে বিরত থাকার বিষয়ে সাধারণ মানুষকে উৎসাহিত করার আহ্বানও জানান তিনি। অন্যদিকে বিএনপি নেতারা বলেছেন, একটি মহল পরিকল্পিতভাবে নির্বাচনকে পেছানোর পায়তারা করছে। মেজবাহ হাসানের রিপোর্ট। পবিত্র রমজানের প্রথম দিনেই দেশের আলেম, উলামা, মাশায়েখ ও এতিমদের সাথে ইফতারের আয়োজন করে বিএনপি। রমজান আপনাদের জন্য শুভ হোক। রাজধানীর লেডিস ক্লাবে আয়োজিত ইফতার মাহফিলে লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, সুন্দর সমাজ গড়তে এগিয়ে আসতে হবে ওলামা মাশায়েখদের। সৎ কাজের জন্য উৎসাহ দেওয়া এবং অসৎ কাজে নিরুৎসাহিত করা। আমাদের যে প্রত্যাশিত সমাজ, আমাদের যে প্রত্যাশিত দেশ, এরকম একটি সমাজ এবং দেশ ধীরে ধীরে পর্যায়ক্রমিকভাবে গড়ে তুলতে সক্ষম হব। আমরা চিন্তা করে দেখতে পারি কিনা, আমরা আলোচনা করে দেখতে পারি কিনা যে বাংলাদেশের মানুষ সারা বিশ্বের মানুষের সাথে একই দিনে আমরা একসাথে রোজা এবং ঈদ পালন করতে পারি কিনা। ইফতার মাহফিলে বিএনপি নেতারা বলেন, জাতির মধ্যে বিভেদ তৈরির চেষ্টা করছে একটি মহল। সেকেন্ড রিপাবলিক কি বলে আমি বুঝি নাই, আপনারা বুঝেছেন কি জানি না। অর্থাৎ একটা উছিলা ধরে, একটা বিশেষ উছিলা ধরে জাতির মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা চলছে। দয়া করে আপনারা। এর আগে জাতীয় প্রেস ক্লাবে বেসরকারি প্রতিষ্ঠান মানবাধিকার সংস্থার আলোচনা অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি যাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব না পায় সেজন্য তৎপর অনেকেই। এখন অনেকেই বলে যে ওনারা শুধু নির্বাচন করছেন এবং সংস্কার ছাড়া নির্বাচন। সংস্কার তো আমরা চাই, যত দিন যাচ্ছে তাতে আমাদের মনে হচ্ছে
এই যেন গণতন্ত্র উত্তরণের এই যে যাত্রাপথ এইটাকে যেন আরও বেশি দীর্ঘায়িত করা যায় সেই জন্য কিছু কিছু কূটকৌশল প্রণয়ন করা হচ্ছে, সেটা থেকে যেন আমরা বিরত থাকি। অবিলম্বে নির্বাচনের আয়োজনের তাগিদ দেন বিএনপি নেতারা। সেই জন্য আমরা মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি ও কার্বন মার্কেট বড় বিনিয়োগ আকৃষ্ট করতে পারে বলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে জানিয়েছেন সফররত নরওয়ের জ্বালানি বিশেষজ্ঞরা। নরওয়ের সাবেক উন্নয়ন এবং পরিবেশ মন্ত্রী এরিক সলহেইমের নেতৃত্বে একটি উন্নয়ন এবং নবায়নযোগ্য জ্বালানি বিশেষজ্ঞ প্রতিনিধি দল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতে একথা জানান। প্রতিনিধি দলটি বাংলাদেশে ক্ষুদ্র আকারের সৌরবিদ্যুৎ কেন্দ্র, কার্বন মার্কেট এবং কৃষি বনায়নে বিনিয়োগের ব্যাপারে গভীর আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি নেপালে জলবিদ্যুৎ বিনিয়োগ সম্ভাবনার যৌথ অনুসন্ধানেরও আগ্রহ দেখান। কারণ বাংলাদেশ আগামী বছরগুলোতে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানোর দিকে মনোযোগ দিচ্ছে। এ সময় ডক্টর মোহাম্মদ ইউনূস এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, অন্তর্বর্তীকালীন সরকার বর্তমানে এসব দ্রুত বিকাশমান খাতে বৈদেশিক বিনিয়োগ আকৃষ্ট করতে প্রস্তুত। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে 7 বছরের কারাদণ্ড থেকে খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও দুদকের আপিলের শুনানির জন্য আগামীকাল দিন ধার্য করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। দুদকের আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন 3 বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন। এর আগে 2024 সালের 27 নভেম্বর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে 7 বছরের কারাদণ্ড থেকে খালাস দেয় হাইকোর্ট। সাজার বিরুদ্ধে খালেদা জিয়ার আপিল মঞ্জুর করে বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান এবং বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। 2018 সালে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় খালেদা জিয়াকে 7 বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেয় ঢাকার বিশেষ আদালত। পরে এই রায়ের বিরুদ্ধে আপিল করেন খালেদা জিয়া। ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক সাইফুল আলমের বাসা থেকে 2.45 কোটি টাকা উদ্ধার করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। গত 27 ফেব্রুয়ারি দুদকের নেতৃত্বে একটি বিশেষ টিম অভিযান চালিয়ে তার ক্যান্টনমেন্টের বাসা থেকে ওই টাকা উদ্ধার করেন। বিকেলে দুদকের প্রধান কার্যালয়ে এই তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত 27 ফেব্রুয়ারি সাইফুল আলমের ক্যান্টনমেন্টের বাসায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে যৌথ বাহিনীর উপস্থিতিতে ওই টাকা জব্দ করা হয়। নগদ এই টাকা আদালতে দাখিল করা হবে বলেও জানান তিনি। গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সাইফুল আলমকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছিল। এর আগে তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট ছিলেন। 6টি সংস্কার কমিশনের প্রতিবেদন পর্যালোচনা করে 2 সপ্তাহের মধ্যে দ্রুত বাস্তবায়নযোগ্য সুপারিশ মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। দুপুরে সচিবালয়ে 6 উপদেষ্টার বৈঠক শেষে একথা জানান তিনি। 6টা সংস্কার কমিশন থেকে আশু করণীয় কি আছে এরকম একটা অনেক বড় লিস্ট দিয়েছে। আজকে আমরা সরকারের পক্ষ থেকে বসেছি যে আশু করণীয়গুলা কি আসলেও খুব দ্রুত করা সম্ভব কিনা সেটা পরীক্ষা নিরীক্ষা করার জন্য আমরা কয়েকজন সিনিয়র উপদেষ্টাকে নিয়ে আমরা বসেছিলাম। আমরা প্রস্তাব করব, ক্যাবিনেটের মিটিংয়ে পুরো আলোচনা হবে, তারপর এটা দরকার হলে আপনাদের জানাবো। তখন আমি সুনির্দিষ্ট কিছু বলবো না। আমাদের আশু করণীয় 2টা পর্যায়ে আমরা এখানে আলোচনা করার পরে আমরা উপদেষ্টা পরিষদে প্লেস করব, সেখানে আলাপ আলোচনার পর আপনাদের প্রতিটা জিনিস জানিয়ে দেওয়া হবে, কথা দিচ্ছি। সেটা কতদিন লাগবে? 2 উইকস, খুব বেশি হলে 2 উইকস। জুলাই গণ অভ্যুত্থানে আহত এবং শহীদ পরিবারের সদস্যদের জন্য সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির জন্য কোটা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের নতুন অফিস আদেশে বলা হয়েছে, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির আগের নীতিমালায় মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য 5% কোটা ছিল। এখন এই 5%-এর মধ্যে জুলাই গণ অভ্যুত্থান 2024-এ আহত ও শহীদ পরিবারের সদস্যরাও যুক্ত হবেন। সিদ্ধান্ত অনুযায়ী মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তান এবং জুলাই গণ অভ্যুত্থান 2024-এ আহত ও শহীদ পরিবারের সদস্যদের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির জন্য 5% আসন সংরক্ষিত থাকবে। দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়েছেন
জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর মিরপুরে গ্র্যান্ড প্রিন্স রেস্টুরেন্টে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তর আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ আহ্বান জানান। জামায়াতের আমির বলেন, জুলাইয়ে ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা ছিল, তবে তেমনটি হয়নি। তারপরও যে হামলার ঘটনা ঘটেছে তার 90 ভাগই রাজনৈতিক। তিনি বলেন, জামায়াতে ইসলামী দেশের 1 ভাগ সংঘাত সমর্থন করে না। শেখ হাসিনা সরকারের সময়ের সম্পর্কে শফিকুর রহমান বলেন, তখন সমাজের মন্দ লোকেরা ঘুরে বেরিয়েছে আর আলেম ওলামারা জেলে থেকেছে। দফায় দফায় আলিম ওলামা দিয়ে বাংলাদেশের জেলকে পূর্ণ করা হয়েছে। চুর, বাটপাট, লুটেরা তারা বুক ফুলে দাপিয়ে বেড়াতো বাংলাদেশের রাজপথে। যা হতে পারত আল্লাহু আকবার, তার কিছুই হয়নি। তারপরেও চিটাপুটা যা হয়েছে তার 99 কারণ হচ্ছে রাজনৈতিক, এটা ধর্মীয় নয়। এই 1% যেটা হয়েছে ওইটাও আমরা সমর্থন করি না। আইন কারণ নিজের হাতে তুলে নেওয়া সঠিক নয়, তাহলে সমাজে কোনো শৃঙ্খলা ফিরে আসবে না। রাজধানীবাসীর অন্যতম পছন্দ চকবাজারের ইফতার। প্রথম রোজায় রাজধানী সহ দেশের বিভিন্ন স্থান থেকে কেউ না কেউ এসেছে চকবাজারে ইফতারি কিনতে। প্রজন্মের পর প্রজন্ম এখানে ইফতারির পসরা সাজিয়ে বসা বিক্রেতারা এবারও মুখরোচক সব খাবার নিয়ে বসেছেন। ভেজালমুক্ত খাবার বিক্রির আশ্বাস বিক্রেতাদের। আবির আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। চিরচেনা সেই চকবাজার। রমজানের প্রথম দিন দুপুরের পর থেকে এখানে বসতে শুরু হয় অস্থায়ী খাবারের দোকান। সময়ের সাথে সাথে মানুষের জটলা বাড়ে। ইফতার সামগ্রীর এত আয়োজন, নতুনত্ব আর কোথাও বোধহয় নেই। পুরানো ঢাকা ছাড়াও যানজট উপেক্ষা করে দূর দূরান্ত থেকেও আসেন ক্রেতারা। সিলেট থেকে আসি, এই চকবাজারের ইফতারের অনেক সুনাম শুনছি, ওইটা দেখার জন্য এবং ওইখান থেকে ইফতারের জন্য কিছু সামগ্রী নেওয়ার জন্য। বরাবরই খুবই ঐতিহ্যবাহী এই যে পুরান ঢাকা চকবাজারের খাবার। আমরা ফ্যামিলি নিয়ে প্রত্যেক বছরই আসি। আজকে প্রথম রোজা, সবকিছু টাটকা পাওয়া যাবে এই উদ্দেশ্যে আসছি। কোয়েল পাখি, তারপর মনে করেন টিকা, শিক কাবাব, তারপর পারাটা, এইগুলো নিতে আসছি। প্রথম দিনে ক্রেতাদের যে সাড়া পেয়েছেন তাতে বড় পরিসরে নতুন পরিকল্পনার কথা জানিয়েছেন ব্যবসায়ীরা। সামনে আরো একদিনের মধ্যে আরো ভালো কোনো কিছু দেওয়ার, রোজদারদেরকে আরো ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। এর মধ্যে জালি কাবাব আছে, টিকা কাবাব আছে, ছুটি কাবাব আছে, কোয়েল পাখি আছে, তারপর মুরগি সাসলিট, গরু সাসলিট, হাঁস আছে। সেটা আমরা 78 বছর ধরে বাপদাদারা করেছো। বাপদাদার মুখে শুনছি তাদের আগে থেকে নাকি বিক্রি করতেছে, তাদের বাপদাদারা বিক্রি করছে। তবে নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রভাব স্পষ্ট এখানেও। প্রতিটি ইফতার আইটেমের দাম আগের চেয়ে বেশ চড়া। পুরানো অনেক দোকানে দাম খুব বেশি না বাড়লেও কমিয়েছেন পরিমাণ। চকবাজারের এই ঐতিহ্যবাহী ইফতারি শুধু রাজধানীতেই নয়, সারা দেশে এর ব্যাপক সুনাম রয়েছে। তাই ঐতিহ্য ঠিক রাখতে স্বাদ ও গুণগত মান ঠিক রাখার আহ্বান ভোজন রসিকদের। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। রমজান শুরুর প্রথম দিনেও কমেনি বেগুন, শসা সহ লেবুর দাম। চাহিদা বেড়ে যাওয়ায় হঠাৎ করেই এই 3 পণ্যের দাম পৌঁছেছে শতকের ঘরে। অন্যদিকে পর্যাপ্ত আমদানির পরও সরবরাহ ঘাটতির কারণে সয়াবিন তেলের সংকট কাটছে না। এছাড়া বাড়তি দামেই মাছ ও মাংস কিনতে হচ্ছে ভোক্তাদের। তবে স্থিতিশীল রয়েছে ছোলা, খেজুর, চিনি সহ আলু ও পেঁয়াজের দাম। রিপোর্ট করছেন আরাফাত ইসলাম। সরকারি হিসাব অনুযায়ী রমজানে ভোজ্য তেলের চাহিদা 3 লাখ মেট্রিক টন। তার বিপরীতে 3,89,000 মেট্রিক টন সয়াবিন তেল আমদানি হলেও বাজারে সরবরাহ ঘাটতির কারণে সংকট কাটছে না। কোম্পানি গোডাউনে সিন্ডিকেট করে রাখা দিয়া মার্কেটে খুচরা বাজার মাল ছাড়তেছে না। আবার দোকান খালি, এখন আবার তেল দিচ্ছে না, পাইতেছি না। ওরা 1 মাসের উপরে তেল দিতে আছে না। 5 লিটার যেটার দাম বর্তমানে এই বাজারে বিক্রি হইতাছে 900-850 টাকা, কিন্তু মৌলভীবাজার আলারা বিক্রি করতেছে 950 টাকা। তবে ভোজ্য তেল নিয়ে অস্বস্তি থাকলেও ছোলা, খেজুর সহ ইফতার সামগ্রীর দাম স্থিতিশীল রয়েছে। অন্যান্য বছর তো সবসময় রমজান আসলে আমাদের 10-20 টাকা পার কিলোতে দাম বাড়তো। এবার সব কিছুতে 10-20 টাকা করে কমছে। মার্কেট এবার স্থিতিশীল আছে।
এদিকে রমজান শুরুর আগেই বেড়ে যাওয়া বেগুন, শসা ও লেবু বাড়তি দামেই বিক্রি হচ্ছে। আকার ভেদে লেবুর হালি ৮০ থেকে ১০০ টাকা, শসা ১০০ থেকে ১২০ এবং বেগুন ১০০ থেকে ১৩০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। মনে করেন একটু বেশি দাম দিয়ে আনি, বেশি দাম দিয়ে বিক্রি। মাল শর্ট সেই আর বাজার বেশি, আমাকে বেশি এনে বিক্রি করতে হয়। এছাড়া ব্রয়লার ২১০ ও দেশি মুরগির দাম ৬৫০ টাকা। তবে মাছের ক্ষেত্রে অন্যান্য সময়ের তুলনায় কেজিতে ১০০ টাকা পর্যন্ত বেশি দাম হাঁকছেন বিক্রেতারা। মাছ তো সংকট, মাছের আমদানি কম, ক্রেতাদের চাহিদা বেশি, যার কারণে মাল আমদানি কম হওয়ার কারণে মাছের দামটা একটু বাড়তি। বাজার পরিস্থিতি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ভোক্তাদের। কাজকি মাছ ৫০০ এই কিনলাম, হয়তো আগের থেকে একটু বেশি আর কি। প্রথম একটু কম বেশি মনে হচ্ছে, হয়তো ২-৩ রোজা আসলে কমে যাবে আশা করি, তবে আগের তুলনায় অনেক ভালো। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। প্রশাসন ক্যাডার কর্তৃক বৈষম্যমূলকভাবে সাময়িক বরখাস্তের প্রতিবাদ ও আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে সারা দেশে কর্মবিরতি পালন করছেন ক্যাডার কর্মকর্তারা। রোববার পূর্ণদিবস কর্মবিরতি পালন করেছেন বিসিএস এর ২৫টি ক্যাডার কর্মকর্তাদের সংগঠন আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ। এর ফলে স্বাভাবিক কাজ বাধাগ্রস্ত হচ্ছে। কর্মবিরতির অংশ হিসেবে বিভিন্ন দফতরের সামনে কর্মকর্তাদের অবস্থান নিতে দেখা গেছে। সকাল 10:30 থেকে 11:30 পর্যন্ত কর্মকর্তারা নিজ নিজ দফতরের সামনে কালো ব্যাজ পরে ব্যানার সহ অবস্থান নেন। তবে হাসপাতাল, ফায়ার সার্ভিসে কর্মরত বিসিএস ক্যাডার কর্মকর্তারা জরুরি সেবা কার্যক্রমের জন্য এই কর্মবিরতির আওতার বাইরে ছিলেন। অবস্থান কর্মসূচি থেকে বলা হয়, আগামী ১ সপ্তাহের মধ্যে পক্ষপাতদুষ্ট এই আদেশ প্রত্যাহার না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। সম্প্রতি ফেসবুকে লেখালেখির কারণে 25 ক্যাডারের 12 কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। না পেলে আমরা আরও কঠোর কর্মসূচি দিব এবং কর্মসূচি হবে রাষ্ট্রের বিরুদ্ধে নয়, সরকারের বিরুদ্ধে নয়, প্রশাসন ক্যাডারের বিরুদ্ধে। কারণ এইটা সবই করছে প্রশাসন ক্যাডার। তারা তাদের অ্যাগ্রেসিভ আচরণের মাধ্যমেই আমাদের উপরে বৈষম্য, এবং আপনারা দেখেন যে সকল অ্যাডমিন ক্যাডারের 100-র উপরে ব্যক্তি তারা অশালীন ভাষায় ফেসবুকে লেখালেখি করেছে, যার 22 জনের ডকুমেন্ট আমরা উপদেষ্টাদের কাছে দিয়েছি। তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তার থেকে খুব সামান্য লেখালেখির কারণে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের 12 জন ব্যক্তিকে সাময়িক বরখাস্ত করেছে, যেহেতু তারা ক্ষমতায় আছে। শপথ নিয়েছেন নতুন নিয়োগ পাওয়া বাংলাদেশ সরকারি কর্মকমিশন পিএসসির 7 সদস্য। বেলা 11:30টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন রেজিস্ট্রার জেনারেল ডক্টর আজিজ আহমেদ ভূঁইয়া। এর আগে গত 18 ফেব্রুয়ারি সংবিধানের 138(1) অনুচ্ছেদে দেওয়া ক্ষমতা বলে রাষ্ট্রপতি তাদের নিয়োগ দেন। নতুন নিয়োগপ্রাপ্তরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন এবং অধ্যাপক আরফিনা ওসমান, বিসিএস স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তা অধ্যাপক ডাক্তার ATM ফরিদুদ্দিন, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল ইসলাম, অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মুনির হোসেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শাহনাজ সরকার, পররাষ্ট্র ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা সাব্বির আহমেদ চৌধুরী। ইতিহাস নির্মাতাদের সব ধরনের রাজনীতির ঊর্ধ্বে রাখার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে ঐতিহাসিক বটতলায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে জাতীয় পতাকা উত্তোলন দিবসের আলোচনায় তিনি এ আহ্বান জানান। দেশের অভ্যুদয়ের স্মৃতি বিজড়িত দিবসগুলো নিয়মিত পালন করা হবে বলেও জানান তিনি। বলেন, এর মধ্যে দিয়ে সব ধরনের ষড়যন্ত্র ও বিভাজন ঠেকানো যাবে। শারীরিক অসুস্থতার কারণে অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলনকারী ডাকসুর তৎকালীন ভিপি আ.স.ম. আব্দুর রব। পবিত্র মাহে রমজানের প্রথম রোজা উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে গণ ইফতার কর্মসূচি করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। এতে কয়েকশো শিক্ষার্থী অংশ নেন। ইফতারের আগে গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতারা হামদ ও নাথ পরিবেশন সহ 24 শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন। ইফতার পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে ছাত্র সংসদের নেতারা বলেন, বিগত ফ্যাসিবাদী শাসন আমলে ইফতারের মতো ধর্মীয় আয়োজনও বাধা দেওয়া হয়েছে। এখন থেকে উন্মুক্ত পরিবেশে সবার ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করার দাবি জানান তারা। একই সঙ্গে গণ ইফতারের মধ্য দিয়ে সম্প্রীতি প্রতিষ্ঠার প্রত্যাশা করেন ধর্মীয় নেতারা।
গৃহস্থালী পণ্যের রপ্তানি বাড়াতে চীনের হাইতিয়ান গ্রুপের সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশি শিল্প গ্রুপ RFL। রাজধানীর একটি হোটেলে চীন থেকে উন্নত মানের যন্ত্রপাতি আমদানি করতে প্রতিষ্ঠান দুটোর মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে RFL গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক RN পাল এবং হাইতিয়ান গ্রুপের ভাইস প্রেসিডেন্ট জিয়াং লিনফা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। বিশ্ববাজারে RFL এর প্লাস্টিক গৃহস্থালী পণ্য আরও বিস্তৃত করতে এবং রপ্তানির সুযোগ বাড়াতে প্রায় 200 কোটি টাকা বিনিয়োগ করতে যাচ্ছে RFL। বিনিয়োগকৃত এই অর্থ রপ্তানিমুখী নতুন কারখানার যন্ত্রপাতি এবং ভবন নির্মাণে ব্যবহার করা হবে। নিজস্ব অর্থ এবং ব্যাংক ঋণের মাধ্যমে এই অর্থের সংস্থান করা হবে। সুষ্ঠু নির্বাচনের জন্য অন্যের ওপর দায় দিয়ে লাভ নেই, নিরপেক্ষ ভোট আয়োজনে অঙ্গীকারাবদ্ধ কমিশন CEC। প্রত্যাশিত দেশ গড়তে উলামাদের ঐক্যবদ্ধের আহ্বান তারেক রহমানের, নির্বাচন পেছানোর পায়তারার অভিযোগ নেতাদের। আবু সাইদ হত্যায় ট্রাইব্যুনালের প্রথম মামলা, শেখ হাসিনা ও 2 পুলিশ সহ আসামি 5। চকবাজারে প্রথম ইফতার ঘিরে নানা আয়োজন, রমজানের বাজারে কমেনি বেগুন, শসা ও লেবুর দাম। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTV জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।